শুভ সন্ধ্যা। আজকে 15ই মার্চ 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 201তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বক্তা এবং বক্তব্যে কোনো পরিবর্তন নেই। আমাদের বক্তব্য আবার সেই ফিরে আসছি স্বামী বিবেকানন্দ নিয়ে, এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে আর আবেগতাড়িত হয়ে আপনাদের সময় বিশেষ নষ্ট করব না, সুতরাং চলুন আজকে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত শুনে, যেটা গেয়েছেন আমাদেরই এই বাকচক্রের সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। এবং অ্যাজ ইউজুয়াল আমাদের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যিনি আছেন শ্রী পবিত্র সুর প্রাণারাম গোষ্ঠীর কর্ণধার, তাকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান আমরা শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, 201তম বাকচক্রের অনুষ্ঠান বিবেকানন্দ ঘরে ঘরে মাকে নিয়ে আলোচনা হলো। এবার আবার আমরা স্বামীজিতে ফিরে এলাম। সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক মাসে 3টি সপ্তাহ আমরা স্বামীজিকে নিয়ে বলবো, 1টি সপ্তাহ মাকে নিয়ে বলবো। সুজিত দাবার বলেন যে মাকে নিয়েই তো একটা 200 এপিসোড করা যায়। বাস্তবিক যায়, সুজিত দার মার প্রতি অসম্ভব শ্রদ্ধা এবং ভক্তি আছে।
যখনই জীবনের কোনো বিপদে পড়েছেন মার কাছে আশ্রয় দিয়েছেন বহু মানুষের মতন। আমিও ছাত্র জীবনে কম বয়সে দেখেছিলাম বহু মানুষকে যারা মার প্রতি অসম্ভব তাদের শ্রদ্ধা রয়েছে। তখন যখন ছোট ছিলাম তখন লোকেশ চন্দ্রের সঙ্গে প্রচুর তর্ক হতো এই নিয়ে। আমার মনে হতো স্বামীজি শ্রেষ্ঠ, তরুণদা স্বামী বলভদ্রানন্দজি তার সঙ্গে প্রচুর তর্ক হয়েছে। কিন্তু তারপর আস্তে আস্তে যখন বড় হয়েছি বুঝে গেছি যে মার ভূমিকাটি কী রামকৃষ্ণ আন্দোলনে। এবং ইদানিংকালে জেন্ডার ফিলোসফি পড়তে গিয়ে বুঝেছি যে মা হচ্ছে জেন্ডার ফিলোসফির একটি প্রকৃষ্ট উদাহরণ। আমরা এইভাবে মাকে ভাবি না, আমরা স্কুল কলেজে মাকে পড়াই না, কিন্তু পড়ানো উচিত বলে আমার মনে হয়। আজকে আবার আমরা স্বামীজিতে ফিরে এসেছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিঠি নিয়ে আমরা আলোচনা করব। 29শে জুলাই 1897 সাল স্বামীজি লিখছেন মার্গারেট এলিজাবেথ নোবেলকে, নিবেদিতাকে লিখছেন এবং এই চিঠিতে স্বামীজি তাকে দেশে আনানোর আমন্ত্রণ জানান। স্বামীজির সঙ্গে সিস্টার নিবেদিতার পরিচয় হয় ইংল্যান্ডে 1895 সালে সিসমে ক্লাব, যে ক্লাবে সব ব্রিটিশ পণ্ডিতেরা গিয়ে বক্তৃতা দিতেন। সেই যিনি বক্তা তিনি অনুপস্থিত, স্বামীজিকে আমন্ত্রণ জানানো হয়, তিনি সেখানে যান এবং বলেন। নিবেদিতা তার সেক্রেটারি ছিলেন এবং স্বামীজির সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক তৈরি হয়। ভারতবর্ষের কথা নিবেদিতা শোনেন, নিবেদিতা ভারতবর্ষে চলে আসেন এবং ভারতবর্ষের জন্যেই তিনি প্রাণদান করেন। রবীন্দ্রনাথ বলেছিলেন সে যখন আওয়ার পিপুল বলতো তার কথার মধ্যে যে আত্মীয়তার সুর বাজত আমার মধ্যে কখনো বাজে না। আমরা নিবেদিতার লেখা কেউ পড়ি না, সবাই বলে মাস্টার যায় সহিম, কেউ গোটাটা পড়েনি, ওসব বলে মুখে। নিবেদিতার একটি অনবদ্য বই আছে স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম, এটাই হচ্ছে নিবেদিতার আত্মজীবনীমূলক লেখা, যার ভূমিকা লিখেছিলেন এস.কে র্যাডক্লিফ। আমি স্টেটসম্যানে চাকরি করি, নিবেদিতার জন্যে স্টেটসম্যান বছর 4 জনকণ্ঠ হয়ে উঠেছিল। ইংরেজ কাগজ বিপ্লবীদের সমর্থন করা থেকে শুরু করে ভারতীয়দের সমর্থন করা তুলে ধরেছিল। রবীন্দ্রনাথ যেমন তার নোবেল প্রাইজ যে ত্যাগ করেছিলেন, সে একটি চিঠি লিখেছিলেন স্টেটসম্যানে, ঠিক সেইভাবে নিবেদিতা লর্ড কার্জনের বিরুদ্ধে লেখা চিঠিগুলো স্টেটসম্যানেই বেরিয়েছিল। নিবেদিতার বড় লেখা প্লেগের সময় কেন তিনি সেই প্লেগের সেবা কাজ বন্ধ করে দিলেন সেটাও বেরিয়েছিল, সব স্টেটসম্যানে। নিবেদিতা স্কুল খুলেছিলেন 1898 সালের কালী পুজোর দিন শারদামার উপস্থিতিতে, এবং রামকৃষ্ণ মিশনের একটি মাত্র অনুষ্ঠান নিবেদিতার প্রতিষ্ঠিত স্কুল যেখানে মা উপস্থিত ছিলেন, স্বামীজি উপস্থিত ছিলেন, আর কোথাও না। ইভেন যখন বেলুড় মঠে ঠাকুরের ভস্মাস্তি প্রতিষ্ঠা করা হচ্ছে তখন কিন্তু মা যাননি। মা বেলুড় মঠে গিয়েছিলেন দুর্গাপুজোর সময়, যখন তার নামে সংকল্প করা হয় দেখতে গিয়েছিলেন, কিন্তু যখন ঠাকুরের ভস্মাস্তি প্রতিষ্ঠা করা হচ্ছে রাখা হচ্ছে তখন তিনি আসেননি, কিন্তু নিবেদিতা স্কুলে গিয়েছিলেন। স্বামীজি নিবেদিতাকে যে চিঠি লিখেছিলেন সেটি একটি অসাধারণ দলিল। স্বামীজি কেন নিবেদিতাকে আনতে চাইলেন আমাদের বুঝতে হবে। স্বামীজি যখন উইম্বলডনে যান এবং নিবেদিতা স্কুলের পড়ানো দেখেন, স্বামীজি মুগ্ধ হয়েছিলেন, চোখে জল রাখতে পারেননি। দেখেছিলেন নিবেদিতা কী অসাধারণভাবে বাচ্চাদের পড়ান, কিন্ডারগার্টেন স্কুল ছিল এবং নিবেদিতা সেখানে পড়াতেন। স্বামীজি এতটাই খুশি হয়েছিলেন যে স্বামীজির মনে হয়েছিল আমাদের দেশে মেয়েদের পড়ানো দরকার। স্বামীজি বিশ্বাস করতেন যে যদি না মেয়েদের শিক্ষা দেওয়া যায়, যদি না মেয়েদের ভেতরে যে অন্ধকার সেটাকে দূর করা যায়, তাহলে সমাজ এগোতে পারে না। এই প্রসঙ্গে একটি চিঠির কথা উল্লেখ করি। স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন যে এখানকার মেয়েদের মনগুলো হিমালয়ের চূড়ার মতো পবিত্র, আমি এদের পোষ্যপুত্র বলে সেই চিঠিতে লিখছেন যে ঈশ্বর কি গোপীবাজিতে ভোলেন। তাই মনু মহারাজ বলছেন যে যেখানে নারী পুজো পায় না সেখানে সব কিছু বৃথা। তবে তোরা একটা ভালো কাজ করেছিস, 7 বছরের মেয়ের সঙ্গে 70 বছরের বুড়ো দুম করে বিয়ে দিয়ে দিয়েছিস। স্বামীজি সবসময় মেয়েদের পড়াশোনা চেয়েছেন। আমরা দেখব স্বামী সংবাদে যখন তিনি মাতাজির প্রতিষ্ঠিত মহাকালী পাঠশালায় গেছেন, ভিজিটার্স বুকে লিখে এসেছিলেন দ্য মুভমেন্ট ইজ ইন দি রাইট ডাইরেকশান। আবার বলেছিলেন শিষ্যকে ঘোড়ার গাড়িতে উঠে যে কয়েকজন পুরুষ মাস্টার না থাকলেই ভালো হতো, মেয়েরাই পড়াবে, এটাই তিনি চাইতেন। একটি বাইরের প্রতিষ্ঠানের কথা বলছি, তারা সারদা মঠের সন্ন্যাসিনী নন, অন্য একটি মঠের সন্ন্যাসিনী। তরুণ মহারাজের ঘরে একদিন বসে গল্প করছি আমরা দুজন।
তো সেই মাতাজিকে তরুণ মহারাজ অত্যন্ত সম্মান করেন, তিনিও তরুণদাকে ভীষণ স্নেহ করেন, বয়স্কা মাতাজি। তাদের সঙ্গে একটি ব্রহ্মচারী নিয়ে এসছেন। তো তরুণদা বলছেন এ কী করে? তখন সে মাতাজি বলছেন যে এমএসসি পাস করেছে, ও আমাদের গাড়ি চালায়। মানে সেই মাতাজিরা যে গাড়ি করে এসছেন বেলুড় মঠে, সেই গাড়িটা একটি ব্রহ্মচারিণী চালাচ্ছেন। এটি একটা খুব বড় দিক বলে আমার এখনও মনে হয় যে এটাও কিন্তু একটা নারীর যে উইমেন এম্পাওয়ারমেন্ট তার একটা বড় দিক। তো নিবেদিতাকে স্বামীজি নিয়ে এলেন, এবং কেন নিয়ে এলেন অসাধারণ। তো ইংরেজি চিঠি, তার বাংলাটা আমি বলছি। ভারতবর্ষ এখনও মহীয়সী মহিলার জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, তোমার ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। এরা পরাধীন দেশের লোক, এবং লিখছেন তার আগের প্যারাগ্রাফে, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃতি সিংহীর প্রয়োজন। আপনি কালো চামড়া, পরাধীন দেশ, সেই পরাধীন দেশের একজন বলছে যে কি মেম সাহেবকে আসতে হবে এদেশের মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য। কি কল্পনা করা যায় নাকি? আমাদের দেশে যারা পণ্ডিত, তারা কেউ স্বপ্নে ভেবেছেন, রবীন্দ্রনাথ ভেবেছেন কোনো দিন যে একজনকে নিয়ে আসতে হবে এখানে মধ্যবিত্ত মেয়েদের পড়ানোর জন্য? তারা তো সব শিক্ষা নিয়ে কত কিছু ভেবেছেন। এই লোকটি তখন বয়স কত যখন চিঠি লিখছেন? 1897 সালে বয়স কত? বয়স হচ্ছে 34 বছর। 34 বছরের সেই মানুষটি বুঝেছে তার সিংহিনীর প্রয়োজন, এবং সেখানে পরিষ্কার বলছেন তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। নিবেদিতাকে এই চিঠিটি অপূর্ব স্বামীজির চিঠি, এবং নিবেদিতা সে ডাকে সাড়া দিয়েছে। নিবেদিতা আগেই আসতে চেয়েছিলেন, স্বামীজি আনতে চাননি, বলছেন সে ও দেশে কাজ করুক। আরেকটা চিঠি মনে আছে আমেরিকা থেকে লেখা, ইংল্যান্ডের নিবেদিতাকে, জগৎ যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? 1896 সালে লেখা চিঠি। যে নিবেদিতা সে তৈরি করছে টু ফিল ফর আদার্স। ওদের টু ফিল ফর আদার্স আর আমাদের টু ফিল ফর আদার্স এক কথা নয়। বিদেশে টু ফিল ফর আদার্স মানে আপনি চ্যারিটি করবেন অ্যাজ এ পার্ট অফ রিলিজিয়ন। আমাদের ফিল ফর আদার্স মানে আপনি কাজ করবেন নিজের আত্মোন্নতির জন্যে। দুটো তফাৎ আছে। আপনি যখন রোববার দিনকে গিয়ে যারা ব্রিজের নিতে থাকে বিদেশে গিয়ে তাদের চ্যারিটি করেন, ওই চ্যারিটিটা হচ্ছে নিজের পুণ্যর্জন করা। আর আমাদের এখানে কাজ হচ্ছে দরিদ্রদের মধ্যে নিজেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মানুষে পরিণত করা। দুটোর মৌলিক পার্থক্য আছে, একদম মৌলিক পার্থক্য। আত্মানো মুখ্যার্থম জগদ্ধিতায় চ। আমার মুখ্য লাভ হবে কিসে? হবে ওদের মধ্যে কাজ করাতে। একেবারে স্বামী দিব্যানন্দজি এখন রামকৃষ্ণ মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট। আমি তাকে অনেক বছর, 40 বছর ধরে চিনি। তিনি জেলের মধ্যে যে কাজটা শুরু করেছিলেন, প্রথমে মালদা সাব জেলে তিনি যখন মালদার সেক্রেটারি ছিলেন, এবং যেভাবে বিভিন্ন মানুষ যারা মূল স্রোত থেকে চলে গেছে তাদের কিভাবে তিনি ফিরিয়ে এনেছিলেন, সেটি একেবারে আমি তার অনেকটাই সাক্ষী। যখন বিশ্বনাথ চৌধুরী কারামন্ত্রী ছিলেন এবং সমাজ উন্নয়ন মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের, বুদ্ধবাবু যখন ছিলেন মুখ্যমন্ত্রী, তখন একটি অ্যাসেম্বলিতে একটি সভায় বুদ্ধবাবু এবং বিশ্বনাথ চৌধুরী, তখন মহারাজ মালদাতে রয়েছেন, তারা দুজনেই ভূয়সী প্রশংসা করেন। জেলের মধ্যে গিয়ে যে যারা বন্দী তাদের মধ্যে যে আধ্যাত্মিকতা বলা যায়, এটি মহারাজ শুরু করেছিলেন। অসম্ভব কিন্তু, কারণ তারা তো ভালো কথা কোনো দিন শোনেনি। এটি শ্রী অরবিন্দ যখন তার বক্তৃতা করছেন উত্তরপাড়ায়, তখন বলেছিলেন যে আমি জেলের মধ্যেও সেই বাসুদেবকেই সব সময় দেখতাম অ্যামাং দ্য থিভস, রোগস অ্যান্ড সুইন্ডলার্স, এবং আমি তাদের মধ্যে বাসুদেবকে লক্ষ্য করেছি ইন দি ডার্ক অ্যান্ড সোলস অ্যান্ড মিসইউজড বডিজ। এই ডার্ক অ্যান্ড সোল তো সেইখানে পৌঁছে গিয়েছিলেন শুধু ভালোবেসে। দিব্যানন্দজি কি অসাধারণ কাজ, কল্পনা করা যায় না। এখন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, এখন অন্যরকম, কিন্তু আমরা তাকে দেখেছি, অনেক ছোটো বয়স থেকে দেখছি। মানুষের যে দুঃখের কথা শুনেছেন, ছুটে গেছেন, কখনও বসে থাকতেন না। কোন ভদ্রমহিলা তার স্বামী মারা গেছেন, তার পেনশন হচ্ছে না, সেই ছুটে গেছেন তার পেনশনের ব্যবস্থা করতে। দুপুরবেলা খেয়ে কোনো বিশ্রাম নেই, বেরিয়ে গেছেন বিভিন্ন জায়গায়। সুন্দরবনে কি অসীম কাজ করেছেন মহারাজ।
সব জায়গায় হচ্ছে পিছিয়ে পড়া মানুষদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। তাই দুদেশের চ্যারিটিটা অন্যরকম। নিবেদিতাকে এদেশে নিয়ে এসছেন স্বামীজি মহিলাদের পড়াবেন বলে, এবং তারপর স্বামীজি বলছেন, সতর্ক করছেন নিবেদিতাকে যে কি সমস্যা হতে পারে, কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তুমি ধারণা করতে পারবে না। দেশে এলে তুমি অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীকে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয় হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তাদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরাও তোমাকে খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। সাংঘাতিক তো। রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ স্টকহোমে 1921 বলছেন যে তোমরা শ্বেতাঙ্গরা আমাদের সন্দেহের চোখে দেখলে, আমরাও তোমাদের সন্দেহের চোখে দেখলাম, তাই সভ্যতা যেখানে পৌঁছানো উচিত ছিল সেখানে পৌঁছাতে পারল না। অসাধারণ বক্তৃতা রবীন্দ্রনাথের, দুপক্ষই তো দেখলো। এবং স্বামীজির কি কথা যে ভারতবর্ষের মানুষের ছোঁয়া নাড়ার অনেক বাই আছে, তারা ম্লেচ্ছদের, তাদের সাহেবদের ম্লেচ্ছ বলে, এবং তোমাদেরও সাহেবরা নানা গতিবিধি দেখবে যে এ কী কথা। র্যাডক্লিফ, তাকে যখন বলা হলো যে একজন মেম সাহেব ভারতবর্ষের সমাজ নিয়ে কথা বললেন, তিনি প্রথমেই তিনি অ্যাসিস্ট্যান্ট এডিটর তখন স্টেটসম্যান, বললেন আমি যাবো না। 1902 সাল। বললেন যাবে না কেন? একজন সাহেব বন্ধু বললেন, বলে না না না, আমাকে ওখান থেকে বিলেত থেকে বলে দিয়েছে আর যাই করো এই নেটিভদের সঙ্গে মিশবে না। এখন যেখানে মেট্রো সিনেমা, তার পেছনে স্টেটসম্যান হাউস ছিল, ওকে এস্টপ্ল্যানেড বলা হতো, অর্থাৎ কেল্লার সংলগ্ন জমি, এবং এস্টপ্ল্যানেড পুরো অঞ্চলটা সাহেব মেমদের ছিল, তারা মিশতো না কালো চামড়াদের সঙ্গে। যখন বাগবাজারে প্লেগ হলো, নিবেদিতাকে সাহেবরা বললো তুমি এখনই চলে এসো, এস্টপ্ল্যানেডে থাকতে শুরু করো, বাবা তোমার ওখানে সেবা করে কাজ নেই। সেইখানে র্যাডক্লিফ যখন গেলেন, নিবেদিতা বললেন ভারতবর্ষের সমাজ সম্বন্ধে, যন্ত্রণা সম্বন্ধে। র্যাডক্লিফ অবাক হয়ে গেলেন, এবং সেই দুজনের বন্ধুত্ব, নিবেদিতা সবচেয়ে বেশি চিঠি লিখেছিলেন র্যাডক্লিফকে। অসাধারণ বন্ধুত্ব ছিল জীবনের। এবং র্যাডক্লিফের একটি লেখা আছে, প্রত্যেক রোববার নিবেদিতার বুশপাড়া লেনের বাড়িতে একটা ব্রেকফাস্টের আমন্ত্রণ থাকতো। সেখানে কারা কারা আমন্ত্রণে যেতেন? সস্ত্রীক জগদীশচন্দ্র বসু যেতেন, জগদীশচন্দ্র বসু এবং অবলা বসু সাইকেল চালিয়ে। এস্টপ্ল্যানেড থেকে র্যাডক্লিফ এবং মিসেস র্যাডক্লিফ সাইকেল চালিয়ে যেতেন। রবীন্দ্রনাথ জোড়া সাঁকো থেকে আসতেন। একেবারে সাদামাটা ব্রেকফাস্ট মাটিতে বসে খেতে হতো, এবং খাওয়ার পরে তারা কোনো দিন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তখন ফিরছেন, এবং র্যাডক্লিফ লিখছেন যে কী নিয়ে আলোচনা হতো? শুধু ভারতবর্ষের কথা। ওই যে রবীন্দ্রনাথ বলছেন না, সে যখন আওয়ার পিপল বলতো, তার কথার মধ্যে যে আত্মীয়তার সুর বাজত, আমার মধ্যে তা কখনো বাজে না। আমি কৃতার্থ, আমার সঙ্গে মার্গারেট এলিজাবেথ নোবেলের পরিচয় হয়েছিল। কারণ হচ্ছে যে নিবেদিতা একবার ভারতীয় হয়ে গিয়েছেন। কেন হয়ে গিয়েছিলেন? বিবেকানন্দ তাকে ভারতবর্ষের সাধারণ মানুষকে দেখিয়েছিলেন। আমি বহুবার একটা কথা বলি বক্তৃতায়, আমি যেহেতু সাধারণ মানুষের মধ্যে থাকি, সাধারণ মানুষটা কি আমরা জানতেই পারি না। আমরা তো স্টেটাস কনশাস। আমি সুজিতদার বাড়িতে আসি, ওই ইএসআই হসপিটালের পাশ দিয়ে এসে খালপাড় দিয়ে হতদরিদ্র মানুষ যারা ওই প্লাস্টিক সেগ্রিগেট করে, সকালবেলা ছাগল চড়াতে যায়, তাদের মধ্যে দিই। আমি প্রত্যেক দিন যখন আসি ওই স্ট্রেচটায় খুব সতর্কে মোটরসাইকেল চালাতে, এখন বাচ্চারা কখন চাকার সামনে চলে আসবে কেউ জানে না। আজকে দেখলাম দুটো বাচ্চারা ছাতা নিয়ে খেলা করছে, একদম গাড়ির কাছে চলে এলো। কিন্তু ওদের মধ্যে যে প্রাণ আছে সেটি বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন। বিবেকানন্দ বোকা মানুষ ছিলেন না। বলেছিলেন নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। তিনি আমাদের তথাকথিত শিক্ষিত মানুষদের বলেছিলেন তোমরা শূন্যে লীন হয়ে যাও, তোমাদের কাছে মনে হয় ঠান্দিদির মুখে গল্প শুনছি, তোমরা লং লুট বিদিলিং। কেন বলেছিলেন? স্বামীজি নেগেটিভিটি সহ্য করতে পারতেন না। তাই জন্য নিবেদিতাকে সতর্ক করে দিচ্ছেন যে এদের মধ্যে তোমার কাজ করতে হবে। দীনেশচন্দ্র সেন লিখছেন যে একজন কুমোর, তিনি বাড়ি বাড়ি পুতুল বিক্রি করছেন, একেবারে সাদামাটা পুতুল। নিবেদিতা সেগুলো কিনে নিচ্ছেন, কিনে নিয়ে বলছেন দেখেছো কি অসাধারণ পুতুল বানিয়েছে। সে লোকটি চলে গেলে দীনেশচন্দ্র সেন বলছেন বলছো কি মার্গারেট, এটা কোনো পুতুল হয়েছে নাকি? না আছে কোনো চিনিচাঁদ, না আছে মুখ। বললেন কখনো বলবে না, মনে রাখবে সবসময় আমার দেশের একজন কুমোর বানিয়েছে,
অরবিন্দ ঘোষের কী অভিজ্ঞতা হয়েছিল? নিবেদিতা প্রথম গেছেন 1902 সালে বড়োদাতে, যেহেতু রাজা শুনেছেন মেম সাহেব আসবেন, একজন ICS অফিসারকে পাঠিয়েছেন আর অরবিন্দকে পাঠিয়েছেন, কারণ তিনি ইংরেজিতে কথা বলতে পারতেন ইত্যাদি। তো যখন নিবেদিতাকে স্টেশন থেকে রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছেন, তখন সব ভারতীয়দের বাড়ি দেখিয়ে নিবেদিতা বলছেন, লুক অ্যাট দিস প্যালেসেস। আর সব সাহেবদের তৈরি করা বড় বড় ইমারত দেখিয়ে বলছেন, লুক অ্যাট দোজ আগলি পাইলস। তো সে সাহেব ছিলেন ICS, তিনি অরবিন্দকে বলছেন যে শি মাস্ট হ্যাভ গন ম্যাড। এ কী কথা, তারা তো বুঝতে পারছে না। নিবেদিতা যে বম্বে ইয়াং উইমেন্স খ্রিশ্চান অ্যাসোসিয়েশন সেখানে বলছেন, বক্তৃতা দিয়েছিলেন, সেখানে নিবেদিতা বলছেন, ডোন্ট গেট সোয়েড বাই দি ওয়েস্টার্ন এক্সট্রাভ্যাগানজা অ্যান্ড ওয়েস্টার্ন লাইফ। বক্তৃতা বলেছিলেন নিবেদিতা, অনবদ্য বক্তৃতা, যে তোমরা কখনোই ওয়েস্টার্ন এক্সট্রাভ্যাগানজায় চোখ ধাঁধিয়ে যেও না। তো চোখ ধাঁধানোটাই তো ছিল ব্যাপার। আর কিছুদিন পরে যখন কলকাতায় ক্রিসমাস হবে, তখন বাঙালি কেক খেতে শিখলো সাহেবদের পাল্লায় পড়ে, ছিল তো। তো নিবেদিতা বলছেন যে ডোন্ট গেট সোয়েড বাই দি ওয়েস্টার্ন এক্সট্রাভ্যাগানজা এবং ওয়েস্টার্ন এডুকেশন। অসাধারণ বক্তৃতা নিবেদিতার। যদি কোনো দিন নিবেদিতাকে বেশিভাবে আলোচনা করার সুযোগ পাই বাকচক্রে, সেইটা নিয়ে আলোচনা করবো, যে নিবেদিতার যে কন্ট্রিবিউশন ছিল। তো স্বামীজি বলছেন, তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, এদেশের প্রায় সব জায়গায় শীত তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের মতো হলকা চলছে। একটা মানুষকে চিঠি লিখছেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আর ধরে ধরে বলে দিচ্ছেন তোমার কি প্যাঁচে তুমি এখানে পড়বে। নিবেদিতার মাইগ্রেন ছিল, মাইগ্রেনের এখনও কোনো ওষুধ নেই, তখন তো একেবারেই ছিল না। নিবেদিতা বোসপাড়া লেনে মাঝে মাঝে বারান্দায় চলে আসতেন, ওই মাথায় একটা ফেটটি বেঁধে বারান্দায় আসতেন, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারতেন না, কারণ যেহেতু ম্লেচ্ছ এসে বারান্দায় দাঁড়িয়েছে, আশেপাশের বাড়ি থেকে সবাই সন্দেহের চোখে দেখতেন, তাই নিবেদিতা ঘরে চলে যেতেন। আমি মাঝে মাঝে ভাবি বোসপাড়া লেনের মিউজিয়ামটায় গেলে যে এইটুকুনি তো বাড়ি, তার মধ্যে গরম, চূড়ান্ত গরম, তখন তো এখনকার মতো এসি নেই, সেই গরমে ভদ্রমহিলা থেকে গেলেন শুধু এই দেশটাকে ভালোবেসে। এবং স্বামীজি 1902 সালে চলে গেলেন, কেন ফিরে যেতে পারলেন সে আলোচনা আমি আর করবো না আজকে, কিন্তু না ফিরে যাওয়ারও কারণ ছিল। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। এসব সত্ত্বেও তুমি যদি কর্মে প্রবৃত্ত হয়ে সাহস করো, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমার সাহায্য করব। বলছেন এইসব তোমার যদি সাহস থাকে, সাহসের কথা তো, এই রকম গরমের মধ্যে আসতে হবে, গরমে এসে কাজ করতে হবে। তাই যদি আসো, কর্মের ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পর যদি বিফল হও কিংবা কখনও কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয়ই যেন যে তোমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো। মার্ত কি বাত, হাতি কি দাঁত, একবার বেরুলে তাকে ভেতরে নেওয়া যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, আমার এই প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারুর পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। তার নিজের ভাব, মিস মুলারের চমৎকার মহিলা, নিজের ভাবে কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী এবং দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলেছে, এবং কয়েকদিন মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব। মানে একটা লোক ভাবুন কীভাবে অ্যানালাইজ করেছে যে এদেশের জলবায়ুটা তার ফেভারেবল নয়, এদেশের মানুষজন তাকে সন্দেহের চোখে দেখবে, সাহেবরাও তাকে সন্দেহের চোখে দেখবে। এতৎ সত্ত্বেও তিনি যদি আসেন, তবে স্বামীজি তার পাশে সবসময় থাকবেন। আবার বলছেন যে ফাইন্যান্সিয়ালি এত প্যাঁচে পড়বে, তোমার কিন্তু নিজের উপার্জন নিজের করতে হবে। রবীন্দ্রনাথ নিবেদিতা স্কুল সম্বন্ধে বলেছিলেন, নিবেদিতা স্কুলের ব্যয়ভার বহন করিতেন অর্জিত অর্থ হইতে নহে, ভিক্ষান্ন হইতে নয়, নিজের উদরান্নের অংশ হইতে। নিজের যে খাবার ছিল সে খাবারের একটা অংশ দিয়ে নিবেদিতা স্কুলটাকে চালাতেন। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদের জন্য। এটা অবশ্য তার সদৃঢ়তা ও অমায়িকতার পরিচয়, কিন্তু তার
মঠোদ্যোক্তা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না: তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে, তাকে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে হয়। হেনরিয়েটা মুলার স্বামীজিকে চূড়ান্ত অপমান করেছিলেন পরে। স্বামী যখন দ্বিতীয়বার বিলেতে যান, হেনরিয়েটা মুলার এবং স্টাডি এরা স্বামীজিকে কাঁদিয়ে ছেড়েছিলেন। হেনরিয়েটা মুলার খুবই সহৃদয় মহিলা ছিলেন, কিন্তু অত্যন্ত অহংকারী ছিলেন এবং বিশ্বাস করতেন যে একমাত্র টাকার প্রয়োজন, আর কিছু দরকার নেই। তাই জন্যে তো যে তারপর লিখছেন যে আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুইজন বন্ধু মিক্স ম্যাকলাউড ও বোস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারতে পরিভ্রমণে আসবেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিত মহিলাটি। মিস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকার আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তাঁরা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত এখানে চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠি বড় শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। নিবেদিতা যখন আসেন তখন জাহাজে তো একা আসছেন, তাকে সবাই বলছে জানো তো যেখানে যাচ্ছ বুঝতে পারছো না কী বিপদে পড়বে। নিবেদিতা লিখেছেন, আমার এত ভয় হলো যখন ম্যাড্রাস থেকে স্টিমারে করে কলকাতায় আসবো, যে এই বুঝি সব চলে গেল আমার। বারবার ভাবছেন কেন দেশ থেকে ছেড়ে এলাম। সবাই তাকে বলছে তুমি বুঝতে পারছো না গরিবের দেশ কী অবস্থার মধ্যে তুমি পড়বে, কিন্তু তবুও তিনি এসেছিলেন। এবং তাকে এমনভাবে বলা হলো, তাকে ব্রিফ করা হলো যে তুমি এত বিপদে পড়বে, কেন তুমি যাচ্ছ, নিজের দেশটাই তোমার ভালো ছিল। এলেন। নিবেদিতার সব যন্ত্রণা কেটে গেল যখন তিনি জাহাজ ঘাটে স্বামীজিকে দেখলেন এবং স্বামীজি তাকে আশ্বস্ত করলেন, স্বামীজি তাকে দীক্ষা দিলেন, স্বামীজির নাম দিলেন নিবেদিতা, এবং নিবেদিতার নতুন জীবন স্বামীজি শুরু করেছিলেন। মার্গারেট এলিজাবেথ নোবেল এ নামটা কেউ মনেই রাখে না, সবাই তাকে নিবেদিতাই বলে ডাকে। এবং যেহেতু তিনি ভারতবর্ষের বন্ধু ছিলেন, তাই জন্যে তাকে সিস্টার নিবেদিতা বলা হয়। এই সিস্টার নামটি কে দিয়েছিলেন এটা এখনও ঠিক জানা যায় না। অনেকে বলে দীনেশচন্দ্র সেন দিয়েছিলেন, অনেকে বলে র্যাডক্লিফ দিয়েছিলেন, কিন্তু নিবেদিতা ভারত বন্ধু এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার যে বইগুলো আছে, স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম, যে মাই মাস্টার অ্যাজ আই স হিম, সিভিলাইজেশন অ্যান্ড মডার্ন লাইফ, নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ দ্য স্বামী বিবেকানন্দ, ধর্ম অ্যান্ড রিলিজিয়ান, এগুলো পড়বার মতো বই। নিবেদিতা ভারতের একজন হয়ে গিয়েছিলেন এবং ভারতবর্ষের কথা তিনি সব সময় জপ করতেন। যখন শরীর চলে যাচ্ছে দার্জিলিংয়ে, মাত্র 44 বছর বয়স, তখনও বলছেন দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দি সানরাইজ। আমি নৌকা ডুবছে কিন্তু আমি সূর্যোদয় দেখবই। এবং নারীদের জন্য যে স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটি মহিরুহর আকার এখন ধারণ করেছে। এবং যেখানে যেখানে নারী শিক্ষার কথা ভারতবর্ষে হবে, সব জায়গাতে শ্রদ্ধা সহকারে নিবেদিতার কথাকে আমাদের মনে রাখতেই হবে, কারণ তিনি মধ্যবিত্ত নারীদের জন্যে অসীম অপমান, ঘৃণা, অবজ্ঞা সহ্য করে স্কুলটি চালিয়েছিলেন। একটি বাড়িতে একটি মেয়েকে তিনি পড়ানোর জন্য অনুরোধ করতে গেছেন, তার ঘোড়ার গাড়ির ধাক্কায় বাড়ির একটু রং চটে গিয়েছিল, নিবেদিতাকে সে বাড়ি থেকে আবার রং করে দিতে হয়। তারপর অনেকে মনে করতেন যে ম্লেচ্ছ স্কুলে পড়ালে হয় মেয়েটির বিয়েই হবে না, নয়তো সে বাল বিধবা হবে। নিবেদিতা সেই লড়াইও করেছেন। কয়েকটি বিধবা ছিলেন, তারা যখন আসতেন তারা একাদশীর দিন কিছু খেতেন না, জলও খেতেন না, নিবেদিতাও তাদের সঙ্গে কিছু খেতেন না। এইভাবে নিজেকে তিল তিল করে তিনি ভারতের জন্য উৎসর্গ করেছিলেন। কারণ একটাই, বিবেকানন্দ বলেছিলেন, তোমার ঐকান্তিকতা, তোমার পবিত্রতা এবং তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে যোগ্য নারী রূপে তৈরি করেছে। মানুষের প্রতি যে অসীম ভালোবাসা নিবেদিতার ছিল তা আমরা ভুরি ভুরি উদাহরণ পাই। যখন প্লেগ হয়েছিল উত্তর কলকাতায়, তিনি যেভাবে সেবা করে গেছেন, এখনও সেবা কাজের জন্য নিবেদিতাকে সবাই স্মরণ করে। ডক্টর রাধা গোবিন্দ করের একটি বই আছে, সেখানে তিনি লিখছেন নিবেদিতার সেবাকল্পের কথা। আজকে এই পর্যন্ত রইল, আবার সামনের সপ্তাহে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।
প্রাণারা